স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল 3 সিটি নির্বাচন। বিপরীতে নির্দলীয় স্থানীয় নির্বাচন হারালো তার চরিত্র। এতে করে তৃণমূলের সরকার হয়ে পড়ছে আরও বেশি কেন্দ্রমুখী। এসব নিয়ে আজকের আলোচনা জাতীয় স্থানীয়। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সমাজতাত্ত্বিক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। স্বাগত আপনাদের। সেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা নির্বাচনের দিন একটি সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ ব্রিফিং করেছেন এবং অভিযোগ করেছেন যে সেখানে এই নির্বাচনে এক ধরনের ভোট জালিয়াতি হচ্ছে। কিন্তু আপনারা বিকেলবেলা কেন সংবাদ সম্মেলন করলেন? ভোট জালিয়াতির যে হচ্ছে এটা আপনারা প্রথম কখন টের পেলেন, কখন অনুভব করলেন? ধন্যবাদ। সকলেই জানে যে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো স্থানীয় সংস্থার নির্বাচন এই সময়ের ভিতরে অনুষ্ঠিত হয়ে গেল। গত পরশুদিন চট্টগ্রামে একটা এবং ঢাকার 2টি সিটি কর্পোরেশনে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও এগুলো স্থানীয় সংস্থার নির্বাচন, কিন্তু এটার ভেতরে যেটাকে বলে একটা পলিটিক্যাল আন্ডারটোন কিন্তু আগাগোড়াই ছিল। আপনাদের সমর্থন দেয়া প্রার্থী ছিল? ছিল। যদিও এটা একটা খুবই আলোচিত বিষয় এবং দুই রকম মত থাকলেও একটা মত আস্তে আস্তে প্রাধান্য বিস্তার করছে। সেটা হলো জাতীয় নির্বাচনে যেমন দলীয় কার্যক্রমের অধীনেই সেটা হয়ে থাকে, স্থানীয় নির্বাচন কেন দলীয় কার্যক্রমের অধীনে থাকবে না এবং দলীয় সিম্বল ব্যবহার করার সুযোগ কেন থাকবে না এবং দলীয়ভাবে নীতিগুলো সেখানে উপস্থাপন করা কেন হবে না। তো সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না। আমরা নিশ্চয়ই সেই আলোচনা আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কখন টের পেলেন যে নির্বাচনে কারচুপি হচ্ছে? আপনারা অভিযোগ করেছেন কারচুপি হচ্ছে। এইটা বোঝাতে হলে বলতে হবে নির্বাচনটা কেবলমাত্র 28 তারিখে হয়েছে এইটা বললে পরে একটা খুবই ভুল ধারণা হয়। নির্বাচনের একটা প্রক্রিয়া যেটা অনেক দিন আগে থেকে চলতে থাকে। এই প্রক্রিয়ার মধ্যে গলদ কি আপনারা আরো আগে থেকে? অনেক আগে থেকে হয়েছে, অনেক আগে থেকে আমরা এটা বলা শুরু করেছি এবং শুধু এই নির্বাচন না, এর আগের নির্বাচনগুলোতেও আমরা বারবার বলেছি যে নির্বাচন, এই কথা সাধারণভাবে বলা যায় যে একটা শ্রেণী বিভক্ত সমাজে যেটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড, সেইখানে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য 16 আনা সমান সুযোগ আপনি কোনোদিন নিশ্চিত করতে পারবেন না। কিন্তু তারপরেও একটা আপেক্ষিক সমতা থাকা একান্তভাবে প্রয়োজন, যেখানে রুলস অফ দ্য গেম সকলের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। রুলস অফ দ্য গেম প্রযোজ্য হচ্ছিল না সকলের প্রতি, হচ্ছিল না। এবং দ্বিতীয়ত হচ্ছে রুলস অফ দ্য গেমকে, সেটা আপনারা কখন টের পেলেন? আপনারা কখন টের পেলেন যে নির্বাচনে রুলস অফ দ্য গেম প্রয়োগ হচ্ছে না? সেটি আমি বলছিলাম, সেটা আরো আগে নির্বাচনের দিন কারচুপি হচ্ছে, এটা আপনারা টের পেলেন সকালবেলায়? যদি সকালবেলা হয়, আপনার বিকেলবেলা প্রেস কনফারেন্স কেন করলেন? কেন সকালবেলায় প্রেস কনফারেন্স করে আপনারা প্রতিবাদ জানালেন? কারণ আমরা আগে থেকেই বলে আসছি যে টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি। সেলিম ভাই, প্রশ্নটা আমি এই জন্য করছি যে দুপুরবেলা আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হলো যে নির্বাচনে কারচুপি করা হচ্ছে, তারা বর্জন করলো। বিকেলবেলা যখন আপনারা প্রেস কনফারেন্স করলেন, মনে হতে পারে যে যেন একটা প্রতিধ্বনি, হ্যাঁ, অন্য দলগুলো বিএনপির প্রতিধ্বনি করলো। এরপরে আমরা আরো কয়েকজনকে বর্জন করতে দেখলাম। না, আমাদের পজিশন হলো এই যে টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি, এইগুলোর কম্পিটিশনে লিপ্ত ছিল আওয়ামী লীগ এবং বিএনপি এবং সেখানে ঘটনাক্রমে আওয়ামী লীগ জিতে গেছে, বিএনপি ফেল করে গেছে। কিন্তু আমাদের পজিশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা নির্বাচনটাকে এই মানি মাসেল ম্যানিপুলেশন এখান থেকে বের করে আনতে চাই এবং বের করে এনে মানুষের যে নীতি আদর্শ এবং কর্মসূচি সেইটার ভিত্তিতে একটা আলোচনা হোক এবং মানুষ সেই ভিত্তিতে তাদের অভিমত ব্যক্ত করুক। এবং লক্ষ্য করলে আপনারা কি এই নির্বাচন বর্জন করার কোনো ঘোষণা দিয়েছেন? না, আমরা তো এটা বর্জনের কথা বলিনি। আমরা নির্বাচন কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম সম্পর্কে তখনই মূল্যায়ন করা যায়, উপযুক্ত হয়, যখন পুরো প্রক্রিয়াটা সমাপ্ত হয়। আপনারা কি পুরো প্রক্রিয়া সমাপ্ত করার পরে আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন? বলেছি যে এইটা গ্রহণযোগ্য হয়নি এবং আমরা এটা আপনারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা? নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিক কোনো আপনারা প্রতিবাদ দাখিল করেছেন? অসংখ্য ঘটনার প্রতিবাদ হয়েছে। নির্বাচনের দিন অসংখ্য ঘটনার প্রতিবাদ করা হয়েছে, কোথায় কোথায় হামলা হয়েছে আমাদের, এমনকি সেইখানে ভিজিটিং যে কর্মকর্তা বৃন্দ তাদের কাছেও সরাসরিভাবে তাদেরকে এটা বলা হয়েছে যে এইগুলো বেআইনি কার্যকলাপ চলছে। আমাদের ক্যান্ডিডেট কাফি, আব্দুল্লাহ আল কাফিকে
করা হয়, তার উপরে হামলা চালানো হয়, সেই সম্পর্কে আমরা সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপনারা জানিয়েছেন। অবশ্যই অবশ্যই। আমি একটু সলিমুল্লাহ খানের কাছে আসি। সলিমুল্লাহ খান, আমরা দেখছি যে নির্বাচন বর্জন করার ঘোষণা দেয়া হচ্ছে। বর্জন করার অর্থ কি দাঁড়ায়? একটা প্রার্থী যেদিন নির্বাচন চলছে সেদিন যখন বর্জন করার ঘোষণা দেন, সেটার অর্থ আসলে ভোটারদের কাছে কি দাঁড়ায়? কারণ বর্জন করার কোনো রাস্তা তো আর অবশিষ্ট থাকে না ওই নির্বাচনের মনোনয়নপত্র উইথড্র করার আগের দিন পর্যন্ত। আপনি ঠিকই বলেছেন, যেটাকে বলে প্রার্থিতা প্রত্যাহার করা, সেটা আপনার ব্যালট পেপারে নাম ছাপা হওয়ার পর আর করা যায় না। আপনি যদি নির্বাচনে আর অংশগ্রহণ না করেন, অর্থাৎ আপনি ভোটারদের দুয়ারে দুয়ারে না যান, ঘরে বসেও থাকেন, তবু ব্যালট পেপারে আপনার নাম এবং প্রতীক থাকবে, এবং সেখানে ইচ্ছে করলে যে কেউ সিল দিতে পারে। আপনি তো লোককে বলতে পারবেন না যে আমার নামে সিল দিয়েন না। তো এখন বিএনপির প্রধান প্রার্থী যারা, তারা ধরে তাদের মধ্যে একজন হচ্ছে চট্টগ্রামের মঞ্জুর আলম। আমরা যতটুকু খবর পেয়েছি কালকে, যে তারাই প্রথম 11:30টার সময়। হ্যাঁ, তারা এটা মানে অর্থাৎ নির্বাচন শুরু হয়েছে যদি 8টায় ধরি আমরা, 8টায় হয়, তাহলে তাহলে 3 থেকে 3.5 ঘন্টা 3.5 ঘন্টার পরে। মধ্যে তারা দেখুন নিজেদের বললেন যে কি আমরা এটা বর্জন করলাম। এটাকে রাজনৈতিক ঘোষণা হিসেবে নিতে হবে, মানে আমরা নির্বাচন প্রক্রিয়ার প্রতি অনাস্থা প্রকাশ করলাম। এখানে রাজনীতির মাঠেই সেটার অর্থ কি হবে? এই অর্থ হচ্ছে যে আমরা হেরে যাচ্ছি, কিন্তু আমরা হেরে যাচ্ছি একটা অবৈধ প্রতিযোগিতার ফলে। অর্থাৎ আপনি জানেন যে প্রত্যেক জিনিসের মধ্যে অনেকগুলো, একটা বাড়ি করতে অনেকগুলো খুঁটি লাগে। তো নির্বাচনে মানুষ যে ভোট দেবে সেটা হচ্ছে একটা খুঁটি। আরও খুঁটি আছে নির্বাচনে, যেমন ধরেন আপনার ক্যাম্পকেও ভেঙে দিল বাইরে। আপনি আপনার ভোটারদেরকে কার্ড দেওয়ার জন্যে বা তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্যে সাধারণত ভোট কেন্দ্রের আশপাশে আপনার ক্যাম্প থাকে। যদি প্রতিপক্ষ বা কেউ অজানা এসে আপনার ক্যাম্প ভেঙে দেয়, সেটাও একটা বেআইনি কাজ। উদাহরণ দিয়ে বললাম। তারপরে যেটাকে আমরা বেশি বেআইনি কাজ বলি, আগে যেটা হতো, সেলিম ভাইরা সাক্ষী হবেন, 1973 সনের নির্বাচনে ডাকসুর ব্যালট বাক্স শুদ্ধ নিয়ে গেল। ওটা হচ্ছে, ওটাকে আমরা আমাদের দেশে ভদ্র ভাষায় বলে ভোট ডাকাতি। বহু ধরনের দুর্নীতি হয় নির্বাচন। আর যেটা কারচুপি বলা হয় সেটাকে জাল ভোট দেওয়া। এটা যতদিন ভোট চালু হয়েছে ততদিনই হয়। যে কেন্দ্রে নির্বাচনে নানা রকম অনিয়ম হয়, সেটা আবার নানা রকম প্রতিকারও আছে। ধরেন নির্বাচন কমিশন নানা রকম উদ্যোগ নেয়, কেন্দ্র বন্ধ করে দেয়, ফলাফল বাতিল করে। আপনার প্রশ্নটার উত্তরটা শেষ করি। আপনি বলছিলেন বর্জন বলতে কি বোঝায়? হ্যাঁ, যখন মানুষ এই যে নানা ধরনের অনিয়ম, অর্থাৎ আপনার কেন্দ্রের উপর কেউ হামলা চালালো, আপনার ভোটারদের আসতে দিল না, অথবা আসার পর লাইন থেকে তাদেরকে তাড়াইয়ে দিল, বহু ধরনের ঘটনা ঘটে। সেই সবগুলোকে মিলে যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনি আর জিততে পারবেন না। অর্থাৎ প্রতিযোগিতা যেটাকে বলে, আমরা যখন বক্সিং খেলা বলি তখন বলে কি হিটিং বিলো দি বেল্ট। আপনাকে বেল্টের নিচে মারা যাবে না। যখন আপনি দেখেন কেউ আপনাকে বেল্টের নিচে মারলো, আপনি বললেন আমি আর খেলবো না। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আপনি না খেললেও আপনার প্রতিদ্বন্দ্বীকে তখন আম্পায়ার বিজয়ী ঘোষণা করবে। ঘটনাটা হয়েছে তাই। ঘটনাটা কি এই কারণে হয় বর্জনের ঘটনা, যে রাজনৈতিক দলগুলো যুক্ত থাকে? দেখেন ছোট নির্বাচনগুলো, ধরা যাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আমরা কিন্তু যে প্রার্থী হেরে যাচ্ছে সেই প্রার্থী শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, এটা দেখিনি। বর্জনের ঘোষণা যদি রাজনৈতিক কনোটেশন থাকে, তার মানে রাজনৈতিক দলগুলো যুক্ত হলেই আমরা শুধু নির্বাচন বর্জনের ঘোষণা পাই। ব্যাপারটি কি এরকম? আগে আপনি কিছু যদি মনে না করেন বলি, আপনি কয়টা নির্বাচন দেখেছেন? এইটাও একটা বিষয় আছে। আমি তো বিস্তর নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদের নির্বাচন, যেখানে মেম্বার পদে দ্বারা সেখানে লোকে বর্জন করে চলে আসে, গুটিয়ে চলে আসে, এখানে আমরা জিততে পারবো না। এইটাকে হয়তো আপনার টেলিভিশন ক্যামেরা কভার করে না, সেই জন্য হয়তো আপনার চোখে পড়েনি। বাস্তবে হচ্ছে কি, নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার, নির্বাচন বর্জন, এগুলি রাজনৈতিক কৌশলের অংশ। কিন্তু যখন আপনি গোটা নির্বাচন প্রক্রিয়ার ভিতরে অনাস্থা প্রকাশ করেন, যখন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রার্থী যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তেমন অনেকে বলছে কি এই নির্বাচন প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা নেই, আমরা অনাস্থা প্রকাশ। সেটা কিসের? এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। এখানে যখন ঢাকায় কোনো জায়গায় 12 জন, কোনো জায়গায় 20 জন, এত প্রার্থী, চট্টগ্রামে 12 জন দাঁড়িয়েছে, এখানে 20 জন দাঁড়িয়েছে, বিভিন্ন আসনে অনেক প্রার্থী ছিল। সবাই তো নির্বাচিত হবার আশায় দাঁড়ায় না। নির্বাচন হচ্ছে তার রাজনৈতিক কর্মসূচি প্রচারের একটা কৌশল বটে। জনগণের দুয়ারে যাওয়ার এটা একটা উপলক্ষ, সেই জন্য তারা যায়। এবং সেখানে যদি তাদের যেতে দেওয়া না হয়, এটাও কিন্তু নির্বাচনের নিয়মের ব্যতিক্রম। অর্থাৎ আপনি ক্ষুদ্র, ধরুন আপনি জানেন যে এখানে অনেক আব্দুল্লাহ আল কাফিকে মারা হয়েছে তার প্রচারের সময়, এবং মাহিবি চৌধুরীকে কেবা কারা প্রহার করেছে নির্বাচনের আগে। তা তো বটে, সেটাও তো নিয়মের অংশ। সেটাও নিয়মের, তা তো বটে। কাজে আমি বলছি অনিয়ম বহু প্রকারের হতে পারে। তবে হ্যাঁ, নির্বাচনের শেষ মুহূর্ত, যেটাকে বলে মাহেন্দ্র ক্ষণ, যখন ভোট দেওয়া হচ্ছে, সেখানে এই যে অভিযোগগুলো আপনি পিছনের পত্রিকা আসতেছে, সকালবেলা দীর্ঘ লাইন, দুপুরবেলা হঠাৎ করে মানে গণহারে সিল মারা হচ্ছে,
এখন প্রশ্ন হচ্ছে, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত বেসরকারিভাবে মেয়র আনিসুল হক বললেন যে খেলা হলে তো কিছু ফাউল হবেই, তবে এটা কি মাত্রায় হয়েছে, মেজর না মাইনর, সেটাই বড় কথা। এখন আমাদের সেটাই তদন্ত করতে হবে যে এইখানে কতগুলি কেন্দ্র আছে এবং তাতে কত কেন্দ্রে এরকম গণহারে সিল মারা হয়েছে, সেগুলো অবশ্যই পুনর্নির্বাচন হওয়া উচিত। আমি একটু সেলিম ভাইয়ের কাছে আসি। সেলিম ভাই, আপনাদের দুজন প্রার্থী ছিল, একজন বাসদের, আপনারা যুক্তভাবে নির্বাচন করছেন, আর আপনাদের সিপিবির একজন প্রার্থী ছিলেন ঢাকা উত্তরে। উনি নির্বাচনের যে ফলাফল আমরা দেখছি, উনি 2500-এর মতো ভোট পেয়েছেন এবং ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আপনার কি মনে হয় যে নির্বাচন, যদি আপনারা যেসব অভিযোগ করছেন, যদি এই অভিযোগগুলো না থাকতো, যদি ফেয়ার নির্বাচন হতো, আপনাদের প্রার্থী কি আরো ভালো করতো? অবশ্যই ভালো করতো, কিন্তু আমাদের কাছে নির্বাচনটা কেবলমাত্র জয় পরাজয়ের বিষয় নয়। নির্বাচনটা হলো গণতন্ত্রের একটা প্রক্রিয়া, যেটা সলিমুল্লাহ খান একটু আগে বললেন, যে এইটার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে এইবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের একটা খুবই ইতিবাচক দিক হলো যে যতগুলো ক্যান্ডিডেট ছিল তার ভেতরে অন্তত 6-7 জনের কথা আমরা বলতে পারি, তারা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টোর মাধ্যমে এমন একটা ইস্যু সামনে নিয়ে আসলো যেগুলো ঢাকার উন্নয়নের স্ট্র্যাটেজি, কৌশল, পদ্ধতি, সেইগুলোর সঙ্গে মৌলিকভাবে জড়িত। এবং এই বিতর্কটাকে খুবই একটা স্বাস্থ্যকর, হেলদি বিতর্ক এবং আলোচনা বলে আমি মনে করি। এবং সেই উপস্থাপনাগুলোর ভিত্তিতে জনগণ যদি তাদের মতামতগুলো নির্ধারণ করে সেই পরিপ্রেক্ষিতে তাদের রায় দিতে পারত, তাহলে পরে ঢাকা নগরবাসী সামগ্রিকভাবে উপকৃত হতো। আমার দুঃখটা হলো এই এজেন্ডাটা পেছনে চলে গেল এবং ভ্যানিশ হয়ে গেল। সেইখানে চলে আসলো সম্পূর্ণ ভিন্ন মাত্রিকতা, এবং যেটা হলো চাঁদ রাতের কথা পত্রপত্রিকায় বের হয়েছে এবং বস্তা বস্তা টাকা নিয়ে বিতরণ করা হয়েছে, এবং তার আগে প্রচারণা পত্রিকায়, নিউজ মিডিয়াতেই এটা কিন্তু প্রচারিত হয়েছে। এক একজন ক্যান্ডিডেট খালি ক্যাম্প পরিচালনার জন্য দৈনিক 1 কোটি টাকা করে খরচ করেছে। তাহলে পরে এই যে টাকার খেলা, এই যে মাস্তান বাহিনী নিয়োগ করা, এবং আমি যেই সেন্টারে ভোট দিয়েছি 10টার সময় ভোট দিলাম, আমি নর্মালি যেই লোক দেখলাম যে তার 3 ভাগের 1 ভাগ। এবং তারপরে 12টার দিকে আমার কাছে খবর আসলো, টেলিফোন করে জানালো যে এখন ভোট বন্ধ হয়ে গেছে, সব দল বলে 20-30 জন ওটা ভেতরে ঢুকে একাধারে সিল দিচ্ছে। 45 মিনিট এটা করার পর তারপরে আবার স্বাভাবিক পরিস্থিতি। এক ধরনের ভার্চুয়াল রিয়ালিটির মতো করে স্বাভাবিক সুস্থ নির্বাচন হচ্ছে, এরকম একটা দৃশ্য তুলে ধরার জন্য একটা চেষ্টা করেছিল। অনেক সময় মনে হয় ডিজিটাল বাংলাদেশের একটা প্রকৃত উদাহরণ হয়তো আমরা এখানে দেখলাম, যে একটা সার্জিক্যাল প্রিসিশন দিয়ে তারা এমনভাবে সমস্ত জিনিসটা করেছে, এবং একটা ভয় ভীতির পরিবেশ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। 26 তারিখে শেষ প্রচারণার দিন ছিল, আমাদের কল্যাণপুরের বস্তির পাশে বালুর মাঠে, সেখানে আমাদের মিটিং হওয়ার কথা। সমস্ত যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা এসে সমস্ত পিটিয়ে 10 জন আহত, 6 জন হসপিটালাইজ, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে শুয়ে আছে। তো এইভাবে পরিবেশ সৃষ্টি করে সকাল 8টার সময় আমাদের যখন এজেন্টরা যাওয়া শুরু করে, তখন থেকেই তাদেরকে ডেকে বলে দেওয়া হয় যে তোমরা চলে যাও ফেরত, এখানে আমাদের এই মার্কা ছাড়া আর কেউ থাকতে পারবে না। সেলিম ভাই, আমরা এটা নিয়ে আরো আলাপ করব। আমরা একটা ছোট বিরতি নেই, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরেই, সাথেই থাকুন।